শিক্ষা কখনোই কোনো কিছু শেখার নাম নয়, বরং মনকে চিন্তা করতে শেখানোর নামই হলো শিক্ষা। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা 6 তারিখে তোমাদের থার্ড ইউনিট এক্সামের জন্য আমরা থিওরি ক্লাস শুরু করে দিয়েছি। আমরা এর আগে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের প্রত্যেকটা থিওরি ক্লাস এবং অনুশীলনীমূলক প্রশ্ন ছায়া টেক্সট বইয়ের এবং রায়মার্টিন ও প্রশ্ন সংকলন এই দুটি প্রশ্ন বিচিত্রার আমরা মডেল কোশ্চেনগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা আবার পুনরায় থার্ড এক্সামের জন্য তোমাদের থিওরি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিশ্রণের পৃথকীকরণ। আমরা আগের ক্লাসগুলোতে জেনে এসেছি যে দ্রবণ জিনিসটা কি সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। তো ওটা শুরু করতে যাচ্ছি। আর এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি এবং ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আর দেরি না করে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা একটু দেখে নিই। এই যে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, যেটা আমরা প্রথমেই বলতে বলতে রেখে দিলাম যে আমরা দ্রবণ ব্যাপারটা জেনেছি যে দ্রবণ কি। এক মিনিট। তো আমরা দ্রবণ যে ব্যাপারটা জেনেছি, দ্রবণ সমান হয়ে থাকে দ্রাব প্লাস দ্রাবক। এখানে দ্রাব এবং দ্রাবককে যোগ করলে দ্রবণ হয়, কিন্তু আমরা এখানে জানব যে দ্রবণ থেকে কিভাবে দ্রাব এবং কিভাবে দ্রাবককে আলাদা করা যায়। ওকে, তো এখানে যেমন প্রথমত আমরা 3টে টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত রয়েছে কঠিন থেকে তরল পৃথককরণ, দ্বিতীয়ত তরল থেকে তরল পৃথককরণ, তারপরে রয়েছে তরল থেকে তেল পৃথককরণ। এখানে সিম্পলভাবে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে কঠিন থেকে তরল পৃথকীকরণ। এখানে আমরা লবণ, জল থেকে লবণ প্লাস জলকে আলাদা করব। তরল থেকে তরল পৃথকীকরণ যেমন আমরা বলতে পারি ইথাইল অ্যালকোহল এবং তার সঙ্গে জলকে যদি মিশিয়ে দেই সেটা একসঙ্গে একটা মিশ্রণ তৈরি হয়। তো ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহল এবং জল আলাদা করব। তো তরল থেকে তেল পৃথকীকরণ এটা কি জিনিস, যে জলের সঙ্গে যদি তেল মিশে যায় তাহলে আমরা ওই জল তার সঙ্গে তেলকে কিভাবে আলাদা করব। ওকে, তো এই 3টে টপিক আমরা একটু দেখে নেব। তো প্রথমত কঠিন থেকে তরল পৃথকীকরণ। তো তোমাদের এখানে ভাষা দিয়ে খুব সুন্দরভাবে বলা রয়েছে এই কঠিন থেকে তরল পৃথকীকরণ যে পদ্ধতিটা তাকে আমরা পাতন বলে থাকি, ইংরেজিতে বলে ডিস্টিলেশন। ওকে, তো এই জিনিসটা কি, যে আমরা যদি একটা গ্লাসের মধ্যে জলের মধ্যে লবণকে গুলিয়ে দেই, আমরা দেখব যে লবণটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে গিয়েছে। তো ওই পাত্রটাকে যদি আমরা সূর্যের আলোর মধ্যে রেখে দিই, জলটা বাষ্প হয়ে উড়ে চলে যাবে এবং ওই পাত্রর তলাতে লবণ থেকে যাবে। তো ওই জিনিসটাই আমরা এখানে পরীক্ষা করব, আর ওই পদ্ধতিটাকেই আমরা বলবো পাতন পদ্ধতি। তো ওই পদ্ধতিটা করলে আমরা জল পাবো না, যেহেতু জলটা বাষ্প হয়ে উড়ে যায়, জলটা আমরা পাচ্ছি না, কিন্তু লবণটা পেয়ে যাচ্ছি। আর এই যে যন্ত্রটা রয়েছে, এই যন্ত্রটার মাধ্যমে আমরা এক জায়গাতে জল পেয়ে যাব আর এক জায়গাতে লবণ পেয়ে যাব। তো কীরকম, এই যে পাত্রটা ধরছ, ওকে, এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এখানে ওই লবণযুক্ত জল রয়েছে। উপরে একটা সিঁকের মতো উঠে গিয়েছে, এটা হচ্ছে থার্মোমিটার।
পাশেই লেখা রয়েছে যে এটি হচ্ছে এক প্রকারের থার্মোমিটার, আর ওই থার্মোমিটারটিকে একটি রাবার কর্কের মাধ্যমে আটকানো রয়েছে। এই যে বোতলটি, একে আমরা পাতন ফ্লাক্স বলে থাকি। এই যে পাশে লেখা রয়েছে দেখতে পাচ্ছ পাতন ফ্লাক্স, তো এই পাত্রটিকে আমরা বলবো কি পাতন ফ্লাক্স। তো এই ফ্লাক্সের মধ্যে দুটি নল থাকে, একটি দেখো একটির মধ্যে থার্মোমিটার দেওয়া হয়েছে, আর একটির মধ্যে এই একটি নল এসেছে। ওকে, তো এই ব্যাপারটির মধ্যে চিত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, তো তোমাদের নতুন একটা পেজে আর একটা সিম্পল চিত্র এঁকে তোমাদের বুঝিয়ে দিই যে এটি হচ্ছে এক প্রকারের তারজলি ফ্লাক্স। ওকে, এক মিনিট, চিত্রটা মোটামুটি ধরে নিও। ওকে, এটি হচ্ছে এক প্রকারের তারজলি ফ্লাক্স, উপরে থার্মোমিটার দেওয়া রয়েছে। ওকে, আর এখানে লবণযুক্ত জল মিশ্রিত হয়েছে। নিচে একটি বার্নারের মাধ্যমে তাপ দেওয়া হচ্ছে। বার্নার বলতে কি, আমরা যেমনভাবে গ্যাসের রান্না করি তেমন এইসব পরীক্ষা করার জন্য গ্যাসের সঙ্গে যুক্ত থাকে একটা ছোট্ট সরু উনুন। ওকে, যাকে আমরা বার্নার বলে থাকি। তো এই বার্নারের মাধ্যমে আমরা যদি তাপ দেই, এই লবণ মিশ্রিত জলটি, লবণটা তো নিচে থেকে যাবে কিন্তু জলটা বাষ্প আকারে উড়তে থাকবে। তো ওই বাষ্পটি এই পাশের নল দিয়ে চলে আসছে। ওকে, তো এই নলটা দিয়ে যখন জলীয় বাষ্পটি আসছে, এখানে ছোট্ট একটি পাইপ দেওয়া হলো, এর মধ্যে ঠান্ডা জল রয়েছে। ওকে, যার মধ্য দিয়ে সরু একটা নলের মাধ্যমে বাষ্পটা চলে আসছে। তো ওই বাষ্পটা যখন এই ঠান্ডা জলের মাধ্যমে যাচ্ছে তখন এখানে বাষ্প রয়েছে, কিন্তু এদিকে যখন আসছে তখন কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে বাষ্প রয়েছে, ওই বাষ্পটি ঠান্ডা শীতল জলের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বাষ্পটি জলে পরিণত হয়ে যাচ্ছে। ওকে, আবার এখানে একটি ছোট পাত্র রেখে দেওয়া হলো, তো ওই জলটি এসে এই পাত্রের মধ্যে পড়বে। তাহলে একটি তাপ দিতে দিতে এই জলের মধ্যে, লবণযুক্ত জলের মধ্যে যে জলটি রয়েছে সেটি বাষ্প আকারে বেরিয়ে চলে এলো, এবং এই পাতন ফ্লাক্সের মধ্যে শেষ পর্যন্ত যতটুকু লবণ মিশানো হয়েছিল সেই লবণটি এই পাত্রের মধ্যে থেকে গেল। তাহলে আমরা এই যে পদ্ধতিটা করলাম, এই পদ্ধতিটাকে আমরা বলতে পারি পাতন পদ্ধতি। ওকে, আর এর মাধ্যমে আমরা এখানে জল পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা লবণ পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে ওই ব্যাপারটাই আমাদের এখানে চিত্রর মধ্যে দেওয়া রয়েছে এবং অল্প কিছু ভাষা দিয়ে ওই চিত্রটিকে খুব সুন্দরভাবে বলা হয়েছে। ওকে, তো এখানে প্রশ্ন হিসাবে থাকতে পারে যে পাতন পদ্ধতিটি কি, যে কনিক্যাল ফ্লাক্স অর্থাৎ যে পাত্রে তরলটি সংগৃহীত হয় তাকে গ্রাহক পাত্র বলে এবং সংগৃহীত জল বা তরলকে পাতিত দ্রবণ বলা হয়ে থাকে। আর এই পতনের পরে পাতন ফ্লাক্সে যে কঠিন পদার্থটি পড়ে থাকে, মানে শেষ পর্যন্ত থেকে যায়, তাকে আমরা অবশেষ বলবো। মানে ওই লবণটা থেকে যায় শেষ পর্যন্ত, ওকে আমরা বলে থাকবো অবশেষ। ওকে, এবারে ওই জিনিসটাকে আমরা যদি আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে যে পাতন পদ্ধতিটি কি, যে তাপ প্রয়োগে কোনো তরলে বাষ্পীভূত করার পর উৎপন্ন বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করার পদ্ধতিকে আমরা বলবো পাতন পদ্ধতি। ওকে, এবারে যদি প্রশ্নটিকে ঘুরিয়ে একটু বলতে পারে একটা উদাহরণ হিসাবে, যে লবণযুক্ত জল বা চিনিযুক্ত জল থেকে চিনিকে আলাদা করব কোন পদ্ধতির সাহায্যে, তখনও আমরা বলবো যে এই পাতন পদ্ধতির সাহায্যে। ওকে, তাহলে আপাতত তোমরা এই কঠিন থেকে তরলকে কিভাবে আলাদা করতে হয় বুঝতে পারলে। নেক্সট আমরা যাচ্ছি তরল থেকে তরল পৃথককরণ। ওকে, তো এই তরল থেকে তরল পৃথককরণ পদ্ধতিকে আমরা বলে থাকি আংশিক পতন
আংশিক পাতন পদ্ধতি। ওকে, তো এই জিনিসটা কি তোমাদের একটু বুঝিয়ে দিই এই যে চিত্রটির মাধ্যমে। তো আমরা সেখানে একটি পাত্র নিয়েছিলাম যাকে আমরা পাতন ফ্লাক্স বলি, এখানেও আমরা নিয়েছি পাতন ফ্লাক্স। তো এর মধ্যে ইথাইল অ্যালকোহল এবং তার সঙ্গে জল যোগ রয়েছে এই পাত্রের মধ্যে। ইথাইল অ্যালকোহল প্লাস জল। ওকে, তো এখানে দেখো এই যে একটি বার্নার রয়েছে, এটির মাধ্যমে তাপ দেওয়া হচ্ছে। যখনই তাপ দেওয়া হচ্ছে এখানে কিন্তু একটি নলের মাধ্যমে এই যে নলটি রয়েছে দেখতে পাচ্ছ একটু নতুন স্টাইলের মানে একটি পাত্র রয়েছে, একে আমরা অংশকারী স্তম্ভ বলে থাকি। এই যে দণ্ডটি রয়েছে, ওকে, এটি একটি কাঁচের পাইপের মতো। ওকে, এর উপরে একটি নল রয়েছে যেখানে থার্মোমিটার দেওয়া হয়েছে, আর একটি পাশ দিয়ে নল দেওয়া হয়েছে। এটা কি আসবে, এটি আমরা আগে দেখেছিলাম যে জলীয় বাষ্প বের হবে, তো এখানেও ঠিক একই রকমের জলীয় বাষ্প নির্গত হবে। ওকে, এবারে দুটো জিনিসকে আলাদা করব কিভাবে। আগে আমরা জেনেছিলাম যে লবণ বা চিনি যদি থাকে সেটা নিচে থিতিয়ে পড়ে, কিন্তু এখানে তো দুটোই তরল, দুটোই বাষ্প হতে পারবে। ঠিক একই রকমের আমরা যে নিচে এখানে তাপ দিচ্ছি, বস্তুটা বা মিশ্রণটা ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। এই ইথাইল অ্যালকোহল 80 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হতে থাকে, মানে ফুটতে থাকে। আর এই যে জল রয়েছে এটা তো আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে থাকে। তো যখন তাপ দেওয়ার সাথে সাথে এই তরলটি 80 ডিগ্রিতে পৌঁছে যাবে। আমরা এখানে উপরে থার্মোমিটার লাগিয়ে রেখেছি, তো থার্মোমিটারে আমরা দেখতে পাবো যে 80 ডিগ্রি সেলসিয়াস কখন হয়েছে। তো যখন 80 ডিগ্রি সেলসিয়াস হবে এই মিশ্রণ থেকে কেবলমাত্র ইথাইল অ্যালকোহলটি বাষ্প আকারে নির্গত হতে থাকবে। তো ওই বাষ্পটি এই তরলের বা এই নলের মধ্য দিয়ে, এই যে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে একটি সরু নল রয়েছে, এই সরু নলের মধ্য দিয়ে এই পাত্রটির মধ্যে সঞ্চিত হচ্ছে। আর মাঝে দেখো একটি মোটা পাত্র দেওয়া রয়েছে, এর মধ্যে ঠান্ডা শীতল জল ভরা হয়েছে। কীরকমই, এই যে দেখতে পাচ্ছ এখানে একটি মুখ রয়েছে, এখান দিয়ে ঠান্ডা জল পাঠানো হচ্ছে। ওই জলটি আবার এই নল দিয়ে গরম অবস্থাতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা প্রলেপ দেওয়ার মতো, ভেতর দিয়ে সরু নল গিয়েছে, তার চারপাশে ঠান্ডা জলকে পাঠানো হচ্ছে। তাহলে এখান থেকে যে 80 ডিগ্রি সেলসিয়াসে, এইখান দিয়ে যে 80 ডিগ্রি সেলসিয়াসে যে বাষ্পটি মানে ইথাইল অ্যালকোহলের যে বাষ্পটি যাচ্ছে সেটি এখানে শীতলতম হয়ে তরলে পরিণত হয়ে আবার এখানে সঞ্চিত হচ্ছে। তাহলে কিছুক্ষণ পরে আমরা বলতে পারি যে ইথাইল অ্যালকোহলটি বাষ্প হয়ে এখানে সঞ্চিত হচ্ছে এবং যে জল মেশানো ছিল সেই জলটি এখানে রয়ে যাচ্ছে, কারণ 100 ডিগ্রিতে পৌঁছালে তারপরে জল স্ফুটনাঙ্ক হয়ে বাষ্পতে পরিণত হবে। কিন্তু এটা ইথাইল অ্যালকোহলটা তো 80 ডিগ্রির মধ্যেই কারবার ঘটে যাচ্ছে। ওকে, আশা করি মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ঠিক ওই রকমই আমরা এখানে যে ভাষা দিয়ে তুলে ধরেছি, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে 80 ডিগ্রি সেলসিয়াসে 80 ডিগ্রি সেলসিয়াসে ইথাইল অ্যালকোহল ফুটতে থাকে, আর জল এই যে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে জল ফুটতে শুরু করবে। ওকে, তাহলে ওই যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম ওই জিনিসটাই তোমাদের এখানে খুব সুন্দরভাবে ভাষা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এই যে জিনিসটাই, তো আমরা এই আংশিক পতনের মাধ্যমে আমরা গ্যাসের মধ্যে যেসব বিভিন্ন ধরনের গ্যাস মিশে থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন, এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাস মিশে থাকে। তো ওই গ্যাসগুলোকে আমরা পৃথক করতে পারি। তো প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণে
স্ফুটনাঙ্ক রয়েছে, যেমন ওই গ্যাসটির মধ্যে যদি নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন থাকে, তো অক্সিজেন -83°C ফুটতে শুরু করবে। ওকে, আর আর্গন -86°C থাকবে, নাইট্রোজেন -96 মানে 96°C উপস্থিত হতে থাকবে। তো এরকমই আমরা ধীরে ধীরে টেম্পারেচার দিতে থাকলে একটা তরল থেকে আর একটা তরল আলাদা হতে থাকবে। তো এখানে যেহেতু আমরা গ্যাসকে আলাদা করছি, তখন তোমাদের প্রশ্ন থাকতে পারে গ্যাসকে কিভাবে আলাদা করা যাবে। তো ওই তরলের পদ্ধতিকেই গ্যাসকেও আলাদা করা সম্ভব হয়। যেমন আমরা রান্না করার যে এলপিজি গ্যাস ব্যবহার করে থাকি, ওটা যখন সিলিন্ডারের মধ্যে থাকে তখন কিন্তু এক প্রকারের তরল আকারে থাকে। তো ওটি যখন আমাদের পাইপ দিয়ে নির্গত হয় তখন কিন্তু গ্যাস আকারে বেরিয়ে আসে। ঠিক সেরকমই আমরা এই গ্যাসগুলোকে একটা গ্যাস থেকে টেম্পারেচারের মাধ্যমে আর একটা গ্যাসে পরিণত করতে পারি। এবারে এখানে পরীক্ষাতে দেওয়া থাকতে পারে যে বাতাসে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনকে কোন পদ্ধতির মাধ্যমে আমরা আলাদা করতে পারি। পদ্ধতিটি কি? আংশিক পাতন ক্রিয়ার মাধ্যমে। ওকে, তো আরও একটি উদাহরণ, যেমন এখানে রয়েছে বিটুমিনার কয়লার অন্তর্ধ্রুব পাতনে আলকাতরা পাওয়া যায়। আলকাতরার আংশিক পতনের ফলে উষ্ণতার বিভিন্ন পাল্লায় লঘু তেল, মধ্যম তেল এবং ভারী তেল অংশ পাওয়া যায়। লঘু তেলের পুনরায় আংশিক পাতন করলে বেনজিন, টলুইন ও জাইলিন ও পাওয়া যায়। ওকে, তাহলে এরপরে আমরা যদি নেক্সট স্টেপ দেখি, যে 3 নম্বরে এখানে আমরা পেট্রোলিয়াম পরিশোধন করে থাকি ঠিক এই আংশিক পাতনের মাধ্যমে। আমরা যখন মাটির নিচ থেকে তরলকে নির্গত করি তখন আমরা কিন্তু ওর মধ্যে বিভিন্ন জিনিস উপস্থিত থাকে, তো তাকে আমরা বলে থাকি পেট্রোলিয়াম। ওকে, ধরো এই একটা মাটির নিচ থেকে পেট্রোলিয়াম পাওয়া যাচ্ছে, এটিকে আমরা বিভিন্ন ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে আমরা বিভিন্ন জিনিস পাবো। পেট্রোলিয়াম গ্যাস পাচ্ছি, পেট্রোলিয়াম ইথার, এখান থেকে পেট্রোল এবং কেরোসিন তেল, ডিজেল এবং ফুয়েল তেল। ওই পেট্রোলিয়ামকে আমরা বিভিন্ন ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করার ফলে আমরা বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানেও তোমাদের প্রশ্ন দিতে পারে যে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন তরলকে বা তেলকে আলাদা করার জন্য আমরা কোন পদ্ধতিটি ব্যবহার করে থাকি। তাহলে পদ্ধতিটি হয়ে যাবে আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে আমরা আলাদা করে থাকি। ওকে, তাহলে এখন আমরা তরল থেকে তরলকে কিভাবে আলাদা করতে হয় সেটা জানলাম। নেক্সট আমরা এখন তরল থেকে তেল পৃথককরণ একটু দেখে নেব। তো এই তরল থেকে আবার তেলকে কিভাবে আলাদা করতে হয় সেটা আমরা দেখে নেব। তোমরা নিশ্চয়ই জেনেছো, মা যখন রান্না করে, সেই রান্না করা যখন বাসনপত্র পুকুরে বা যাই হোক যার বাড়িতে যেমন রয়েছে, যদি দেখবে পুকুরে যদি আমরা ওই রান্না করার পাত্রটা ধুইতে যাই, তাহলে ওই কড়ার মধ্যে লেগে থাকা যে তেলটি, ওটি জলের মধ্যে উপরে পাতলা একটি স্তরে ভাসতে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে তেলটি জলের মধ্যে ভেসে থাকে। ওকে, যেমন এখানে চিত্রর মধ্যে দেখতে পাচ্ছ, এই একটা কলের মতো মুখ রয়েছে এবং এখানে জল, তার ওপরে তেল ভাসছে। ওকে, তাহলে এখানে যখন এই পরিস্থিতিতে বা এই পাত্রটির মধ্যে নিচে একটি নলের মতো মুখ রয়েছে, একেবারে আমাদের কলের ট্যাপের মতো, কলের মুখ ঘুরালে বা প্যাঁচটি ঘুরালে যেমন জল পড়তে থাকে, ঠিক সেই রকমই এই প্যাঁচটিকে ঘুরানোর ফলে নিচের নলটি ওপেন হয়ে যায়, যার ফলে নিচ থেকে এই নিচের জলটি পড়তে থাকে। যখন নিচের জলটি নিচে এই পাত্রটির মধ্যে সঞ্চয় হয়ে যাবে, তেল যখন পাশাপাশি চলে আসবে, তখন আমরা এটিকে অফ করে দিলে এই পাত্রের মধ্যে শুধু তেল থেকে যাবে এবং এই নিচের পাত্রটির মধ্যে জল থেকে যাবে। তাহলে আমরা এই পদ্ধতিটির মাধ্যমে আমরা এই তেল এবং জলটিকে আলাদা করতে পারি। আর এই পাত্রটিকে আমরা বলে থাকি এই যে স্পোরেটলি ফানেল। ওকে, আর এখানে একটা সিম্পল জিনিস রয়েছে, যদি এখানে প্রশ্ন দিয়ে থাকে যে স্পোরেটলি ফানেলের মাধ্যমে আমরা কি করে থাকি,
তাহলে আমরা বলতে পারবো যে জল থেকে তেলকে আলাদা করতে পারি। ওকে, আর যেই ভাষাগুলো আমি তোমাদেরকে দিয়ে বোঝানো হলো তো সেগুলোই তোমাদের এখানে এই যে এখানে পয়েন্ট করে করে সব কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও, ওইগুলোই দেওয়া হয়েছে। আর এই পিডিএফের শেষের দিকটা কিছুটা কেটে গিয়েছে, তো তোমাদের এই পিডিএফগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের একটি টেলিগ্রাম গ্রুপ করেছি। যদি তোমরা সেখানে যেতে চাও তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করো, তোমরা একেবারে সেই গ্রুপের মধ্যে পৌঁছে যাবে। ঠিক এই ক্লাসটি শেষ হওয়ার কয়েক বা আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা মধ্যেই তোমরা ওই পিডিএফটি গ্রুপের মধ্যেই পেয়ে যাবে, আর সেখানে ক্লিয়ার পিকচার পাবে। এখানে একটু নিচটা কেটে গিয়েছে। ওকে, তাহলে এখানে এই যে পদ্ধতিটি, এই তরল থেকে তেল পৃথকীকরণ, এর ব্যবহারিক কয়েকটা প্রয়োগ একটু দেখে নাও। এই যে জলের সাথে তেলের মতো কোনো তরল মিশে থাকলে এই পদ্ধতিতে পৃথক করা হয়। এবং দ্বিতীয় নম্বর বলছে আকরিক থেকে লোহা নিষ্কাশনের সময় ভারী গলিত লোহা নিচের স্তরে এবং হালকা গলিত ধাতুমল উপরের স্তরে জমা হয়। দুটি আলাদা নল দিয়ে অপসারিত করে লোহা ও ধাতুমলকে পৃথক করা যায়। ওকে, তাহলে আজকে আমাদের এই টপিকের মধ্যে এই 3টে জিনিসই ছিল, আমরা সেগুলো খুব সুন্দরভাবে আলোচনা করে নিলাম। প্রথমটি রয়েছে কি, যে তরল থেকে কঠিনকে আলাদা বা কঠিন থেকে তরলের পৃথকীকরণ, এবং নেক্সট রয়েছে তরল থেকে তরলের পৃথকীকরণ। তারপরে লাস্ট একটি রয়েছে যেটি, যে তরল থেকে তেলের সংশোধন, ওকে, বা পৃথকীকরণ। তো তোমাদের এই ক্লাসের মধ্যে যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, না হলে এই ক্লাসটিকে পুনরায় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো শেষ পর্যন্ত তোমাদের এই ক্লাসে কি কি জেনেছো তার মধ্যে একটা সিম্পল হোমওয়ার্ক কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, যেখানে বলা হয়েছে পেট্রোলিয়াম থেকে কোন পদ্ধতিতে পেট্রোল আলাদা করা হয়, এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসে এইটুকুই ছিল, আর এই চ্যাপ্টারটি খুবই ছোট চ্যাপ্টার, আমরা শেষ করে ফেলেছি। আর এরপরে যে তোমাদের ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক যে কোশ্চেনটি রয়েছে সেটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আগামীকাল বলতে যেমন তোমাদের প্রথমেই ক্লাস শুরুর আগে রুটিনটা বলেছিলাম, সেই রুটিন ওয়াইজ তোমাদের যেদিন ডেট রয়েছে সেদিন তোমরা ক্লাসটি পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। ওকে।